আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় কাজ এবং কাজের প্রকারভেদ। তাহলে দেরি না করে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা আসি কাজ কাকে বলে। কাজ বলতে আমরা কি বুঝি? বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে আমরা অনেকভাবেই কাজকে চিনে থাকি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কিন্তু একটু আলাদা। পদার্থবিজ্ঞানের ভাষায় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বস্তুটি স্মরণ ঘটবে, তাহলে বল এবং স্মরণের গুণফলকেই কাজ বলা হবে। বল প্রয়োগ করা হলো কিন্তু স্মরণ ঘটলো না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমরা একটু দেখি, যেখানে দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটিতে একটা বস্তু দেখা যাচ্ছে, বস্তুটি এই অবস্থানে রয়েছে। এখন আমরা পূর্ব দিক থেকে যদি এ পরিমাণ বল প্রয়োগ করি, বলের দিক হচ্ছে পশ্চিম দিকে, তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করার ফলে এই অবস্থানে যে বস্তুটি রয়েছে সেটি এস পরিমাণ সরণ অতিক্রম করে বি অবস্থানে পৌঁছালো। তাহলে আমরা বলতে পারি কাজ সমান সমান বল গুণন সরণ, অর্থাৎ W=F×S। অর্থাৎ যদি বল প্রয়োগ করার ফলে সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফল হচ্ছে কাজ। তাহলে আমরা সাধারণভাবে কাজের সংজ্ঞা এভাবে বলতে পারবো যে যদি বল প্রয়োগ করলে বস্তু সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এটি হচ্ছে সাধারণভাবে কাজের সংজ্ঞা, কিন্তু প্রকৃতপক্ষে কাজের সংজ্ঞাটি কিন্তু একটু অন্যরকম। তাহলে চলো আমরা এবার দেখি আসলে প্রকৃতপক্ষে কাজকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। প্রকৃতপক্ষে কাজ বলতে বোঝায় যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে সেই বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তোমার কাছে এটা সংজ্ঞাটি অনেকটা বিদঘুটে মনে হতে পারে যে এটি আবার কি ধরনের কথা, বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফল, কথাটি আসলে একটু অন্যরকম। তাহলে আমরা দেখি এটি আসলে কি। চলো আমরা এটি নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা বলেছিলাম যে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফল হচ্ছে কাজ। প্রথম চিত্রটিতে আমি বল প্রয়োগ করেছিলাম এবং বলের প্রয়োগ বিন্দু অর্থাৎ সরলরেখা বরাবর এই অবস্থানে বস্তুটি বি অবস্থানে পৌঁছেছে, যার ফলে আমরা সহজভাবে লিখেছি কাজ সমান বল গুণন সরণ। কিন্তু যদি এই বস্তুকে অর্থাৎ এই অবস্থানে যে বস্তুটি রয়েছে তাকে আমরা বল প্রয়োগ করলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি বস্তুটিকে সি এর দিকে নেব, কিন্তু এইখানে অর্থাৎ এই বস্তুটি যে অবস্থানে রয়েছে তার পরে যদি একটা প্রতিবন্ধক অর্থাৎ একটি বাধা থাকে, তাহলে আমি বস্তুটিকে যে বল প্রয়োগ করলাম, এবার টার্গেট হচ্ছে সি এর দিকে এদিকে নিয়ে যাব, কিন্তু বস্তুটা সি এর দিকে না গিয়ে বি অবস্থানে পৌঁছাবো। অর্থাৎ আমার টার্গেট ছিল সি এর দিকে নিয়ে যাবো, কিন্তু বস্তুটা আসলে বি বিন্দুর দিকে পৌঁছাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজকে কিভাবে হিসাব করব? তাহলে দেখো যে এখানে আমি বল প্রয়োগ করেছিলাম কোন দিকে? সি এর দিকে, কিন্তু স্মরণ ঘটলো বি এর দিকে। তাহলে যে বল এবং স্মরণের মধ্যবর্তী একটা কোণ সৃষ্টি হলো, সেই কোণটিকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করলাম। এবার আমার সংজ্ঞা অনুযায়ী যে কাজ সমান কি বল গুণন স্মরণ, বলছি বল গুণন স্মরণ। তাহলে দেখো আমরা লিখবো কাজ সমান বল গুণন, তাহলে স্মরণ এখানে আমরা কোন দিকে স্মরণ লিখবো? আমরা বি থেকে সি বিন্দুর উপর একটা লম্ব আঁকলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মরণ কিন্তু এস, কিন্তু এই ক্ষেত্রে এই স্মরণটার কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছি বল এবং বলের দিকে স্মরণের উপাংশ। তাহলে বলের দিকে স্মরণ হতে হবে, অর্থাৎ আমরা যদি সোজাসুজি চিন্তা করি অর্থাৎ তাহলে বস্তুটি আসলে এই অবস্থান থেকে সি অবস্থানে পৌঁছেছে, অর্থাৎ বস্তুটির বলের দিকে স্মরণ হচ্ছে এসি। সুতরাং আমরা বলতে পারি কাজ সমান F×AC। তাহলে এসি এর মানটা আমরা এবার কিভাবে নির্ণয় করব? তাহলে দেখি আমরা কিভাবে এটি করা যায়। তাহলে F×AC। তাহলে দেখো যে এখানে আমাদের নির্ণয় করতে হবে এসি। আমাদের জানা আছে এস এর মান কিন্তু আমাদের জানা আছে, অর্থাৎ এই অবস্থানে বস্তুটি ছিল, এখন সে বি অবস্থানে পৌঁছেছে, অর্থাৎ কতখানি সরণ ঘটেছে সেটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে এসি নির্ণয় করতে হবে এবং এ বি এর মান আমরা জানি। তাহলে এটি কিন্তু আমরা একটা সমকোণী
ত্রিভুজ হয়েছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা ভূমি এবং অতিভুজ আমাদের জানা, তাহলে ভূমি এবং অতিভুজ নিয়ে একটা থিটা গঠিত হয়। আমরা জানি যে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখানে ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এখানে এবি cos থিটা। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এসি, তাহলে আমরা এখান থেকে আমরা এসি বের করতে পারি, এসি সমান সমান এবি cos থিটা। অতএব এসি সমান সমান, দেখো এবি এর মান, এবিটা কি, এবি তো আমাদের সরণ অর্থাৎ এস, আমরা এখানে মানটি বসিয়ে দিলাম এস cos থিটা। তাহলে এই যে আমরা পেলাম এসি এর মান এস cos থিটা, অর্থাৎ এটি হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। আশা করি এবার তোমরা সেটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এসি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এফ এস cos থিটা ডাব্লিউ ইকুয়াল টু এফ। এটি হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে কাজের সমীকরণ। এই সমীকরণ ব্যবহার করে আমরা যে কোনো ধরনের কাজ নির্ণয় করতে পারবো। তাহলে তোমার মনে এখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে যে আগের সমীকরণটা তাহলে কি ভুল, অথবা আগেরটা কি তাহলে আমরা কিভাবে পেলাম, বা আগেরটা আমরা কখন ব্যবহার করব, এই নিয়ে হয়তো তোমাদের মনে প্রশ্ন জেগেছে। তাহলে চলো আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা প্রথমে লিখেছিলাম কাজ সমান সমান বল গুণন সরণ। তাহলে দেখো প্রথম যে চিত্রটি আমরা দেখেছিলাম, যখন বল প্রয়োগ করেছিলাম এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটেছে কিন্তু বলের দিকে, অর্থাৎ আমি যেদিকে বস্তুটাকে নিতে চেয়েছিলাম বস্তু সেদিকেই গিয়েছে, অর্থাৎ সরলরেখা বরাবর যদি সরণ ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কাজ সমান সমান বল গুণন সরণ। তাহলে তোমার কাছে মনে হচ্ছে যে আমি এই ধরনের চিত্র ক্ষেত্রে আমরা এই ধরনের সংজ্ঞা ব্যবহার করতে পারবো, আর এই ধরনের চিত্রের ক্ষেত্রে এটি না, এই সংজ্ঞাটি কিন্তু আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাহলে দেখি যে এখান থেকে অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos থিটা, এখান থেকে আসলে এইটি নিয়ে আসা যায় কিনা আমরা এবার একটু দেখবো সেটা। এই চিত্রটিকে তুমি খেয়াল করে দেখো যে আমরা বলেছি যে বল প্রয়োগ করেছিলাম আমরা সি এর দিকে, অর্থাৎ আমাদের টার্গেট ছিল যে বস্তুটাকে এ থেকে আমরা সি এর দিকে নিয়ে যাব, কিন্তু সরণ ঘটলো এ থেকে বি এর দিকে, অর্থাৎ বলের দিক এবং সরণের দিক এদের মধ্যে একটা কোণ সৃষ্টি হয়েছে, সেই কোণটি হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এই চিত্র 1 অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে দেখো আমি বল প্রয়োগ করেছিলাম কিন্তু বি বিন্দুর দিকে, সরণ ঘটেছে বি বিন্দুর দিকে, অর্থাৎ প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা যদি এই সমীকরণে আমরা থিটার মানটা 0 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে কি হয় দেখো এফ এস cos 0 ডিগ্রি। তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে দেখতে পারো যে cos 0 ডিগ্রি মান কিন্তু 1, তাহলে এফ এস অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ। দেখো আমরা এই সমীকরণটি কিন্তু আবার ফিরে পাচ্ছি। আশা করি তোমরা কাজ এবং কাজের সংজ্ঞা, কাজের সমীকরণ এই বিষয়ে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার পরবর্তী টপিকের দিকে আমরা এগোতে চাই। এবার দেখি আমরা পরের টপিক রয়েছে কাজের মাত্রা। তাহলে আমরা কাজের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? মাত্রা নির্ণয় করার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে প্রথমে আমরা কি করব, একটি রাশিকে মৌলিক রাশিতে কনভার্ট করব, তারপরে আমরা সেগুলোর ক্ষেত্রে আমরা যে মাত্রার ক্ষেত্রে তিনটি রাশি ব্যবহার করা হয়, অর্থাৎ দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল, ভরকে ক্যাপিটাল এম এবং সরণ বা দূরত্বকে সময়কে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। এটি হচ্ছে আমাদের মাত্রা সমীকরণ। তাহলে আমরা দেখি আমরা যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস অর্থাৎ কাজ সমান সমান বল গুণন সরণ। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ আমরা লিখতে পারি, সাথে রয়েছে এস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এম এবং এস দুটি মৌলিক রাশি, অর্থাৎ এম হচ্ছে ভর, এটিকে আর ভাঙা যায় না, এস হচ্ছে সরণ, এটিকেও ভাঙা যায় না। তাহলে আমরা এম এবং এসটাকে আমরা একপাশে রাখলাম। এখানে রয়েছে মানে ত্বরণটা কিন্তু ভাঙা যায়। ত্বরণ সমান সমান কি জানি, বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে দেখি যে সময় একটা মৌলিক রাশি, এটিকে আর ভাঙা যায় না, কিন্তু এই যে এখানে রয়েছে বেগকে কিন্তু ভাঙা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এস, তাহলে ভি সমান সমান লিখতে পারি এস বাই টি, এবং আগে একটা টি কিন্তু রয়েছে, আমরা লিখতে পারি আমরা জানি যে এস ইকুয়াল টু ভিটি, তোমরা জানো সবাই। তাহলে এখান থেকে আমরা যদি বের করি যে ভি ইকুয়াল টু এস বাই টি, অর্থাৎ আমি ভি এর পরিবর্তে এস বাই টি লিখলাম, কিন্তু আরেকটা টি তো আগেই ছিল। তাহলে আমরা কি পেলাম, তাহলে এম, এখানে দুটো এস রয়েছে আর এখানে দুটো টি রয়েছে। তাহলে আমরা এবার আমরা বসিয়ে দেব এম এর মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, ভরের মাত্রা
এস অর্থাৎ সরণ, এটার হচ্ছে মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবং এটি ক্যাপিটাল টি। তাহলে আমরা কি পাচ্ছি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটি হচ্ছে আমাদের কাজের মাত্রা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা জানি যে আমাদের পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় রয়েছে এবং এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউতে একটা মাত্রা থাকে, সুতরাং অনেক রাশির মাত্রা রয়েছে। এতগুলো মাত্রা আসলে মনে রাখা বা মুখস্থ রাখা কখনোই সম্ভব নয়। তাহলে মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এটা শিখলাম। আমরা অন্যান্য এরপর থেকে আমরা মাত্রাগুলো নিজেরাই বের করব এবং সেভাবে আমরা পরীক্ষাতে উত্তর লিখবো আশা করছি। তাহলে আশা করি তোমরা কাজের মাত্রা নিজেরাই এখন বের করতে পারবে। এরপরে রয়েছে আমাদের কাজের একক। আমরা জানি কাজ সমান সমান বল গুণন সরণ। আমরা জানি বলের মাত্রা হচ্ছে নিউটন এবং সরণের মাত্রা হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার, তাহলে নিউটন মিটারের পরিবর্তে আমরা একটি মাত্র একক ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে জুল। তাহলে জুলই হচ্ছে কাজের একক। আমরা একটু আগে দেখেছি যে কাজ সমান সমান বল গুণন সরণ, অর্থাৎ বল এবং সরণের গুণফলের পরিবর্তে আমরা যে একটা রাশি ব্যবহার করি সেটি হচ্ছে কাজ। অনুরূপভাবে নিউটন এবং মিটার দুইটা এককের গুণফল হিসেবে আমরা একটি একক ব্যবহার করি এবং সেটি হচ্ছে জুল, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল। বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি কাজের প্রকারভেদ। কাজ আসলে প্রকৃতপক্ষে কাজ তিন প্রকার, আমরা স্বাভাবিকভাবে বলি দুই প্রকার। আরো একটি রয়েছে বিশেষ ধরনের কাজ। আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ধনাত্মক কাজ, এটা আরো একটি নাম রয়েছে বলের দ্বারা কাজ। আমরা এখানে যে দুইটা কাজের উদাহরণ দিয়েছি, অর্থাৎ চিত্রের মাধ্যমে দুই ধরনের কাজকে ব্যাখ্যা করেছি, এই দুটি কিন্তু আসলে ধনাত্মক কাজের উদাহরণ। অর্থাৎ ধনাত্মক কাজ কখন হবে, আমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবো এবং যদি বস্তুটা সরণ ঘটে বলের দিকে, তাহলে সেই কাজকে বলা হয় বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এখন আমরা এই উভয় চিত্রে যদি আমরা এভাবে একটা ডট দিই, একটা ডট দিলাম, তাহলে দেখো এই পাশটা পূর্ব সাইড এবং এটি হচ্ছে পশ্চিম সাইড। তাহলে আমি এই পাশ থেকে বল প্রয়োগ করলাম, অর্থাৎ পশ্চিম সাইডে আমি বল প্রয়োগ করলাম পশ্চিম দিকে, আমার বস্তুটা সরণ ঘটেছে পশ্চিম দিকে, অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করেছি সরণ সেই দিকেই ঘটেছে। আবার এখানে তাই হয়েছে, আমি পূর্ব সাইড থেকে বল প্রয়োগ করেছি পশ্চিম দিকে, সরণ ঘটেছে পশ্চিম দিকে, হয়তো একটু বিচ্যুতি হয়েছে কিন্তু দিকটা কিন্তু পশ্চিম দিকেই রয়েছে। তাহলে এই দুইটা চিত্র আমরা বুঝি যে কি কাজ, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। আমার হাতে তোমরা একটা মার্কার দেখতে পাচ্ছ, এটিকে যদি আমি ছেড়ে দিই তাহলে এটা ভূমিতে পতিত হবে, অর্থাৎ মাটিতে পড়বে। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, আমি তো কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে এটা কেন মাটিতে পড়বে? আমরা জানি যে অভিকর্ষ বল অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে ভূপৃষ্ঠ তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা হচ্ছে কি, এক ধরনের বল, এটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবে এই বস্তুটা নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠ চাচ্ছে এই বস্তুটাকে তার নিজের দিকে যেতে, অর্থাৎ ভূপৃষ্ঠে একটা বল প্রয়োগ করছে এবং বলের দিকে সে যাচ্ছে, তারপর এটা অবশ্যই একটা ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। এখানে আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, অর্থাৎ বলের দ্বারা কাজ কখন হবে, যখন আমরা বলি W Fs cos θ, তখন এই থিটার মানটা Fs cos θ, এই থিটার যে মানটা রয়েছে এখানে, এই থিটার মানের রেঞ্জ হচ্ছে এটা, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি থিটা হয়ে থাকে তাহলে সেটি হবে ধনাত্মক কাজ। তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে রয়েছে 0 থেকে অবশ্যই থিটার মান কি হতে হবে, বড় হতে হবে, কিন্তু 90 ডিগ্রি এর ছোট। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ধাপে আসি, ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজটা কি, যখন কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করব এবং আমি যেদিকে নিতে চাইবো কিন্তু বল প্রয়োগ করার ফলে এই সরণ ঘটলো বলের বিপরীত দিকে, তখন সেই ধরনের কাজকে বলা হবে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের কাজ কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? এখন দেখো এখানে একটা বস্তু রয়েছে, একটা ভারী বস্তু। এখন এই বস্তুটিকে এখানে রহিম এটাকে 10 নিউটন বল দ্বারা তার দিকে টানছে, আবার করিম এটাকে 20 নিউটন বল দ্বারা তার দিকে টানছে। তাহলে বস্তু যখন কোন দিকে যাবে? অবশ্যই তুমি বুঝতে পারছো করিমের দিকে যাবে, কারণ করিম বেশি বল প্রয়োগ করেছে। তাহলে করিমের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই ধনাত্মক কাজ, কারণ করিম যেদিকে বল প্রয়োগ করেছে বস্তুটি কিন্তু সেই দিকে গিয়েছে। কিন্তু রহিমের ক্ষেত্রে যদি বলি আমরা, সে কিন্তু বল প্রয়োগ করেছে এবং বস্তুটা সরণ ঘটেছে, অর্থাৎ সে বল প্রয়োগ করেছে এইদিকে, কিন্তু এটা বলের দিক, কিন্তু সরণ ঘটেছে তার উল্টা দিকে। তাহলে তার ক্ষেত্রে এটি কিন্তু ঋণাত্মক কাজ।
আমরা আরেকটু ক্লিয়ার হবো, আমরা একটা বাস্তবসম্মত উদাহরণ দিই। একটু আগে আমি বলেছিলাম যে মার্কারটা আমি জাস্ট ছেড়ে দিলাম, সে মাটিতে পড়লো। এবার আমি এই মার্কারটাকে কি করবো, মাটি থেকে উঠাবো। তাহলে এটি কাজ হলো, এটি কি ধরনের কাজ হলো? এটি ঋণাত্মক কাজ। কেন ঋণাত্মক কাজ? কারণ ভূপৃষ্ঠ চাচ্ছে এটি তার নিজের দিকে থাকুক, অর্থাৎ ভূপৃষ্ঠ এটাকে নিজের দিকে টানছে, কিন্তু আমি কিন্তু উপরের দিকে তুলে আনলাম। তাহলে আমি কিন্তু ভূপৃষ্ঠ অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম। তাহলে এটি হচ্ছে কিন্তু এই কাজ ঋণাত্মক কাজ। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যেমন দেখো, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, আবার নিচে নামি। তোমরা খেয়াল করেছো যে নিচে নামা কিন্তু অনেক সহজ, কিন্তু উপরে ওঠা অনেক একটু কঠিন, কারণ উপরে উঠতে আমাদের বেশি ক্লান্তি বোধ হয়। কেন এটি হয়? কারণ তুমি যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছো, এটি হচ্ছে ধনাত্মক কাজ, কারণ অভিকর্ষ বলের দিকে কাজ করছো। আর যখন উপর দিকে উঠছো, এটি হচ্ছে ঋণাত্মক কাজ। এক্ষেত্রে বেশি কষ্ট হচ্ছে, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি কাজ করছো। অর্থাৎ তুমি যখন নিচের দিকে নামো, তখন তোমার বল এবং অভিকর্ষ বল, দুটি বল কিন্তু একসাথে হয়ে তোমার পক্ষে কাজ করছে, তারপরে তোমার পক্ষে নামাটা সহজ হচ্ছে। আর যখন তুমি সিঁড়ি বেয়ে উপর দিকে উঠছো, তখন কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, আর অভিকর্ষ বল যদি সাপোজ 5 নিউটন হয়, তাহলে কি হবে? তাহলে এই 5 নিউটন বল কিন্তু তোমার কাছে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ দুই দিক হওয়ার কারণে বলটা কমে যাচ্ছে। ঠিক স্রোতের বিপরীতে, নৌকা চালানোর মতো আর কি। স্রোত যেদিকে যাচ্ছে আর তুমি উল্টা দিকে যাচ্ছ, তাহলে তোমার অবশ্যই কষ্ট হবে, কারণ তোমার যে বল, সেই বল কিন্তু স্রোত কিন্তু কিছুটা কিন্তু নিষ্ক্রিয় করে দিচ্ছে। আর বাকি যে বলটা রয়েছে, লব্ধি বল দ্বারা তুমি সামনের দিকে যাচ্ছ। কিন্তু স্রোতের দিকে যদি যেতে চাও, তাহলে কিন্তু অনেক সহজ হবে। এটি হচ্ছে কি কাজ? ধনাত্মক কাজ। আশা করি তোমরা ধনাত্মক এবং ঋণাত্মক কাজের বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা আছে শূন্য কাজ। শূন্য কাজ আসলে কি? তোমার কাছে মনে হতে পারে শূন্য কাজ কি? শূন্য কাজ হচ্ছে কোনো কাজ নাই, অর্থাৎ কোনো কাজই নাই, তখন সেটা হবে শূন্য কাজ। তাহলে তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, কাজই যখন নাই, তখন আমরা সেটা নিয়ে কেন আলোচনা করবো, সেটা আমি কেন কথা বলবো? হ্যাঁ, অবশ্যই কথাটির সঠিক উত্তর রয়েছে। আমরা এবার সেটি নিয়ে কথা বলবো যে শূন্য কাজ হচ্ছে এমন এক ধরনের কাজ, যখন আমাদের কাছে মনে হয় যে এখানে কাজ হয়েছে, আসলে কিন্তু কাজ হয়নি। মানে চোখে দেখে তোমার কাছে মনে হবে এটি কাজ হয়েছে, কিন্তু আসলে কাজ হয়নি। কিরকম? যখন একটা ফুটবলকে তুমি খাড়া উপরের দিকে কিক করবে, তখন আবার কিছুক্ষণ পর কিন্তু বলটা আবার নিচের দিকে ফিরে আসবে, অর্থাৎ আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে মোট সরণ কি হলো? মোট সরণ কিন্তু শূন্য, অর্থাৎ ফুটবলটি যে জায়গায় ছিল এখন কিন্তু সেই জায়গাতেই রয়েছে, অর্থাৎ সর্বমোট সরণ কিন্তু শূন্য। আর আমরা জানি যে কাজ সমান বল গুণন সরণ। সেক্ষেত্রে যদি সরণ শূন্য হয়, তাহলে অবশ্যই কিন্তু কাজ শূন্য হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে শূন্য কাজটা আসলে কি জিনিস। আমরা যদি এই সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে দেখো যে আমি যখন ফুটবলটিকে এটা ভূমির থেকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলাম, অর্থাৎ কোণ হচ্ছে কয় ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ ভূমির সাথে 90 ডিগ্রি কোণ বরাবর খাড়া উপর দিকে আমি নিক্ষেপ করলাম। তাহলে এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তুমি এই সূত্রে এখানে যদি থিটার মান বসাও, এফ এস cos 90, আমরা জানি cos 90 মান কিন্তু 0, তাহলে 0। অর্থাৎ তুমি যেভাবে ব্যাখ্যা করবে, খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর দ্বারা কিন্তু কোনো কাজ হয় না, কাজ হয় শূন্য। তাহলে এই কাজটাকে বলা হয় শূন্য কাজ। আরেকটি বিষয়, সর্বশেষ যে কথাটি বলবো, সেটা হচ্ছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। তাহলে এই যে কাজের যে সূত্রটি রয়েছে বা কাজের সমীকরণটি রয়েছে, তাহলে এখানে তোমার কাছে মনে হতে পারে যে আমি এখানে মান বসানোর পরে যখন ঋণাত্মক কাজ হবে, তখন কাজের মান হবে মাইনাস। অবশ্যই কাজের মান মাইনাস হবে। এটি কিভাবে হবে আমরা এবার দেখি। যে কাজের মান যদি মাইনাস হয়, আমি কোনো একটা বস্তুর বল প্রয়োগ করলাম, প্রয়োগকৃত বল তো কখনো মাইনাস হতে পারে না, অর্থাৎ ঋণাত্মক হতে পারে না। বল কিন্তু অবশ্যই ধনাত্মক। বল প্রয়োগ করার ফলে যখন সরণ ঘটলো, সরণের মানও কিন্তু ধনাত্মক, সরণ কিন্তু ঋণাত্মক হতে পারে না। থিটাও কিন্তু ধনাত্মক, থিটাও ঋণাত্মক হতে পারে না। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে ঋণাত্মক কাজ কিভাবে হয়, অর্থাৎ কাজের মান কিভাবে মাইনাস হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এই cos থিটার মানটা তুমি বিবেচনা করো। দেখো, cos থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হয়, তাহলে অবশ্যই তার মানটা কিন্তু মাইনাস আসবে। তুমি বসিয়ে দেখো, 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে, অর্থাৎ 91 হতে পারে বা 92 হতে পারে, এবং 180 বা তার চেয়ে ছোট যে কোনো মান হতে পারে। তুমি এখানে বসিয়ে দেখো, অবশ্যই তার মানগুলো হবে মাইনাস। আর যদি তুমি 0 থেকে বড় অথবা 90 ডিগ্রি থেকে ছোট এরকম কোনো মান বসাও, তখন মানটি অবশ্যই হবে প্লাস। অর্থাৎ যদি তুমি 89 ডিগ্রিও বসাও, অর্থাৎ 90 থেকে ছোট, তবুও কিন্তু সেটি পজিটিভ মান পাওয়া যাবে। অর্থাৎ তাহলে তুমি যেদিকেই চিন্তা করো, এটি অবশ্যই এই রেঞ্জটা বসালে কাজের মান হবে ধনাত্মক, এবং থিটার মান এই রেঞ্জ বসালে হবে কাজের মান হবে ঋণাত্মক। আর দেখো, এই প্রথম দুটি ক্ষেত্রে আমি কিন্তু কখনোই 90 ডিগ্রিকে আলাদা হয়নি। এখানে বলা হয়েছে 90 ডিগ্রি থেকে ছোট, আবার এখানে বলা হয়েছে
বলা হয়েছে 90 ডিগ্রি চেয়ে বড় হতে হবে, তাহলে কোনো ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি নেই। 90 ডিগ্রি হয়েছে শুধুমাত্র এখানে, অর্থাৎ যেখানে আমরা বললাম যে কাজের যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাজ হয় 0। তাহলে আমরা কাজের মাত্রা, কাজের একক এবং কাজের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে আর নয়, পরবর্তী ক্লাসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।